এবার নাকি নদীতে মস্ত বড় বান আসবে। আমাদের ঘরের ছাদটা বুঝি আর টিকবে না গো। এই মাঝরাতে এই ঝড়ের দিনে তোমরা ডাকাতের মতো আমার ঘরে ঢুকছো? আমাদের শহরের বড় ডাক্তারখানায় যাওয়ার একমাত্র পাকা পোলটাও তো ভেঙে তলিয়ে গেল। পরনের কাপড় ছাড়া আমাদের কিচ্ছুটি অবশিষ্ট নেই গো। এই বিপদের টাকা কোথায় পাবো? মধু, মধু, স্রোতের টান বড্ড বেশি রে। সামনেই তো জলের তলায় ডুবে থাকা সেই পাকা ব্রিজের ভাঙা পিলারগুলো রয়েছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু রক্ষে নেই। আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে। বাবা বাবা, দেখো দেখো, আমি যত জোরে দৌড়াচ্ছি চরকিটা ততই জোরে ঘুরছে। আচ্ছা বাবা, আমাদের পুতুলের ঘরটা আজকে শেষ হবে তো? এই তো রে মা, আর একটুখানি বাকি। তুই যে জাবড়া বাঁশের কাঠিগুলো কুড়িয়ে এনেছিলি, ওগুলো দিয়েই ছাদটা বানিয়েছি। ছাদটা দিলেই তোর পুতুলরা এই ঘরে এসে থাকতে পারবে। বাইরের কোনো ঝড় বৃষ্টি তাদের ছুঁতেও পারবে না। ইস কি মজা! তাহলে তো আমার পুতুলের ঘরটা আমাদের এই বড় ঘরের চেয়েও অনেক শক্ত হবে, তাই না বাবা? আমাদের ঘরে তো সেবার বৃষ্টির জল পড়ে আমার সব খাতা ভিজে গিয়েছিল। পুতুলের ঘরে ছাদ তো দিচ্ছ গো, কিন্তু আমাদের এই জরাজীর্ণ ঘরের ছাদটার কি হবে? 4 দিন ধরে কেমন থমথমে মেঘ জমছে আকাশে। কাল রাত থেকে কি রকম গুমোট গরম পড়েছে দেখেছো? বাতাস যেন একদম বন্ধ। আমার বুকটা কেমন জানি কাঁপছে গো। অত চিন্তা করিস না মালতী। মেঘ জমলেই কি আর প্লাবন আসে? এই তো পরশুদিন ভৈরব মোড়লের সেই মস্ত বড় কাঠের নৌকাগুলো মেরামতের কাজ শেষ করলাম। আজ বিকেলেই মোড়ল মশাই পাওনা টাকা মিটিয়ে দিলে হাটে যাব। মোড়ল মশাই সহজে টাকা দেবে তো? ওনার মুখের কথা তো ভালো নয়। শুনেছি বানের জলে মানুষের ঘর ডুবলে ওনার নাকি পোয়া 12 হয়। চড়া দামে নৌকা খাটায়। কেন দেবে না? খাটাখাটনির পাওনা টাকা। এবার টাকাটা পেলেই নতুন খড় আর ছনের শক্ত দড়ি কিনে আনবো। মোড়লের নৌকা মজবুত করেছি, তার চেয়েও শক্ত করে আমাদের ঘরের ছাদটা ছেয়ে নেব। শোনো, তুমি ময়নাকে নিয়ে ঘরের ভেতরে যাও। আকাশটার মুখ সত্যি কিন্তু ভালো ঠেকছে না। প্রণাম মোড়ল মশাই। বলছিলাম, নৌকার কাজটা তো দুপুরের আগেই খতম করে দিয়েছি। হ্যাঁ, তলার কাঠের জোরগুলো এমনভাবে রাদা দিয়ে ফিট করেছি যে মাঝ নদীতে 1 ফোঁটা জলও গলবে না। মোড়ল মশাই, তা যদি মজুরির টাকাটা একটু বিবেচনা করেন। টাকা? কিসের টাকা রে? হ্যাঁ, কিসের টাকা মধু? এই যে এত বড় গাঁয়ের প্রধান আমি, এই ছায়ায় তোরা শান্তিতে আছিস। আমার জমিতে চাষ করিস আর তুই সামান্য দুটো কাঠ জোড়ার জন্য আমার কাছে হাত পাততে চলে এলি? কৃতজ্ঞতাবোধ বলে কিছু নেই তোদের? অমন কথা বলবেন না মোড়ল মশাই। খাটুনি দিয়েছি, মজুরি তো অন্যায় কথা নয়। ঘরে চাল একদম বাড়ন্ত। 4 দিন ধরে আকাশ ফেটে বৃষ্টি নামার ফন্দি আসছে। এবার ছাড়টা খড় দিয়ে না ছাইতে পারলে সপরিবারে তো ভেসে যাব। মেয়েটার গায়ে আস্ত একটা জামা পর্যন্ত নেই। ঘরে চাল নেই তো আমি কি করবো রে? আকাশ ভেঙে জল পড়লে তোরা আমার এই বড় নৌকা ছাড়া বাঁচবি? শোন মধু, এবার নাকি নদীতে মস্ত বড় বান আসবে। কোষ্ঠী বলছে আকাশ দেবতা এবার ওই পূর্ব পাড়ার উপর কুপিত হয়েছেন। বান আসবে জেনেও আপনি নৌকা আটকে রাখছেন মোড়ল মশাই? গায়ের মানুষদের সতর্ক করবেন না? সতর্ক করে আমার কি লাভ? নদী যখন খেপবে তখন এই কাঠের নৌকায় হবে মানুষের যমরাজ আর আমার লক্ষ্মী। শোন, যদি নিজের বউ বাচ্চা নিয়ে ওই বানের জল থেকে বাঁচতে চাস তবে টাকার আশা ছাড়। উল্টে তোর ঘরের পেছনে যে শক্ত বুড়ো জাতের জাবড়া বাঁশগুলো আছে ওগুলো কেটে এনে আমার এই নৌকার মাচা তৈরিতে দিয়ে যা। তাহলে বানের দিনে তোকে নৌকায় ওঠার একটা সুযোগ দিলেও দিতে পারি। না মোড়ল মশাই, ওই বাঁশগুলো আমার বেঁচে থাকা শেষ সম্বল। ওগুলো দিয়ে আমি নিজে বাঁচব, কিন্তু আপনাকে দেব না। আর এই মধু কখনো কারুর দয়ায় বাঁচেনি। আমার হকের টাকা আমি আজ না হোক কাল আদায় করেই ছাড়ব। এত বড় স্পর্ধা? আমার সামনে দাঁড়িয়ে আমার নুন খেয়ে আমার মুখের ওপর কথা? শোন রে ছুতোর, 1 পয়সাও পাবি না তুই আমার থেকে।
আর ওই বাঁশ তুই না দিলে ভৈরব মোড়ল কিভাবে নিতে হয় তা ভালো করে জানে। দৌড়াও দৌড়াও আমার সামনে থেকে। ওগো, জলছে বেরিয়ে চলেছে। উঠোনটা তো সন্ধ্যার আগেই ডুবে গিয়েছিল, এবার ঘরের ভেতরও জল থই থই করছে। আমাদের ঘরের ছাদটা বুঝি আর টিকবে না গো। তুমি ময়নার কাছে গিয়ে বসো মালতী, মেয়েটা ভয়ে কাঁপছে। আজ যদি মোড়ল মশাই আমার হকের টাকাটা দিত, তাহলে এই মাঝরাতে তোমাদের এইভাবে ভিজতে হতো না। প্রকৃতি আজও ধনীদের পক্ষে, আমাদের মতো গরিবদের দিকে তাকানোর আর কেউ নেই। মা, আরে কিরে ছুতোর, হ্যাঁ বেশ আরামসে ঘুমোচ্ছিস দেখছি। হ্যাঁ, বাইরে মোড়ল মশাই নৌকার মাচা বানাতে হবে, তোর উঠোনে রাখা ওই বড় বড় শাল আর জাবড়া বাঁশগুলো আমরা নিতে এসেছি। এই মাঝরাতে এই ঝড়ের দিনে তোমরা ডাকাতের মতো আমার ঘরে ঢুকছো? খবরদার বলছি, আমার একটা বাঁশও ছবে না। ওগুলো আমার নিজের ঘাম ঝরানো, রক্ত জল করা সম্পদ। অনেক কষ্ট করে জঙ্গল থেকে কেটে নিয়ে এসেছি। আবে রাখ তোর ঘাম আর রক্ত, মোড়ল মশাইয়ের হুকুমের ওপর কোনো কথা হবে না। গাইন থাকতে হলে মোড়লের কথায় আইন, সরে দাঁড়া। ও বাবা, ভাইরা আমার, তোমরা এমন অধর্ম করো না। এই বাঁশগুলো বেচেই তো আমাদের এই ভাঙা ঘরটা সারানোর কথা। এই জল ঝরে আমাদের এভাবে নিরাশ্রয় করো না বাবা। চুপ কর, এই সনাতন, বাইরে গিয়ে সব কটা বাঁশ দড়ি দিয়ে বাঁধতো, হ্যাঁ একটা কাটিও যেন না পড়ে থাকে। আমি বেঁচে থাকতে আমার উঠোনের একটা বাঁশও তোরা নিয়ে যেতে পারবি না। দেখি তোদের মোড়লের কত ক্ষমতা। ওগো, বাবা, ও বাবা, বাবা। চোর চোর, তোরা সব চোর। মোড়লকে গিয়ে বলিস, প্রকৃতির মার যেদিন পড়বে সেদিন এই গরিবের বাঁশও তোদের বাঁচাতে পারবে না। ওগো, ময়নার গাজে আগুনে পুড়ে যাচ্ছে, চোখ দুটো আর মেলছে না গো। শরীরটা কেমন নীল হয়ে ঠান্ডা হয়ে আসছে। ও ও ময়না, মা আমার, একবার চোখ মেলে তাকা না রে। বুকটা কিরকম ধরফর করছে দেখেছ? কাল মাঝরাতে ঘরের চাল দিয়ে যে ঠান্ডা জলটা ওর গায়ের ওপর পড়েছে, তাতেই বোধহয় বুকটা বসে গেছে। মালতী, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। থাকবে না যে, যাবো কোথায় গো? ওই শোনো, বাইরে মানুষের কিরকম চিৎকার শোনা যাচ্ছে। আমাদের শহরের বড় ডাক্তারখানায় যাওয়ার একমাত্র পাকা পোলটাও তো ভেঙে তলিয়ে গেল। নদী পার হওয়ার যে আর কোনো রাস্তাই রইলো না। হাই হাই হাই, সব শেষ হয়ে গেল, আমাদের সব শেষ হয়ে গেল। রাস্তা সৃষ্টিকর্তা বন্ধ করলে সৃষ্টিকর্তাই খুলবে মালতী। ঘরে থাকলে চোয়াল চাপা পড়ে মেয়েটা এমনি মরে যাবে। তার চেয়ে চলো আমরা ঘাটের দিকে যাই। মোড়লের তো সেই মস্ত বড় কাঠের নৌকাটা আছে। মোড়ল যতই পাষাণ হোক, একটা ফুটফুটের বাচ্চার এরকম অবস্থা দেখলে ও নিশ্চয়ই যাবার অনুমতি দেবে ও পারে। মোড়ল মানুষ নয় ওগো, ও পিশাচ। কাল রাতে আমাদের শেষ সম্বল বাঁশগুলোও কেড়ে নিয়ে গেল। ও কি আমাদের নৌকায় তুলবে? না তুললে ওর পায়ে পড়ব। দরকার হলে ওর নৌকার হাল আমি সারা দিন বিনা পয়সায় টেনে দেব, কিন্তু ময়নাকে আমি মরতে দেব না। চলো। আর শোনো পূর্ব পাড়ার অবধ জনতা, শান্ত হও। এই যে নদীমাতা আজ ডাইনের মতো ফুঁসে উঠেছে, আমাদের ঘর বাড়ি গ্রাস করছে, এ তো এমনি এমনি নয়। এই গ্রামে পাপ বেড়েছে, তাই সৃষ্টিকর্তা রুষ্ট হয়েছেন। নদীমাতার খিদে মেটাতে হবে, সোনা দানা উৎসর্গ করতে হবে। হ্যাঁ,
আর আমার এই পবিত্র নৌকা একমাত্র তারাই ঠাঁই পাবে যারা নৌকার পুজো বাবদ নগদ টাকা বা সোনা রূপো দিতে পারবে। মোড়ল মশাই, নিজের চোখের সামনে আমাদের ঘর বাড়ি গরু বাছুর সব ভেসে যেতে দেখলাম। পরনের কাপড় ছাড়া আমাদের কিচ্ছুটি অবশিষ্ট নেই গো। এই বিপদে টাকা কোথায় পাবো? আমাদের একটু ওপারে পৌঁছে দিন, দোহাই আপনার। টাকা নেই তো মর্গে যা। বিনে পয়সায় নৌকায় তুলে আমি নদী মাতাকে আর খেপাতে পারবো না। এই নৌকা তৈরি করতে আমার হাজার হাজার টাকা খরচ হয়েছে, তোদের বাপের সম্পত্তি নয়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার দিকে একবার তাকান। কাল রাতে তো আপনার লোকই আমার উঠোনের সব কটা দামি বাস জোর করে কেড়ে নিয়ে এলো। আমার ঘরে আজ একটাও কানাকড়ি অবশিষ্ট নেই গো। ওরে, তোকে তো কালই বলেছিলাম ভাগ্য মেনে চল, তা এখন এখানে কেন? মোড়ল মশাই, আমার এই কচি মেয়েটা ওপারে ওপারে শহরের ডাক্তারখানা না নিয়ে গেলে আর 2 ঘন্টাও টিকবে না। দয়া করে শুধু আমার বউ আর বাচ্চাকে আপনি নৌকার এক কোণে একটু জায়গা করে দিন। আমি ওপারে যাব না, আমি এই জলেই ভাসবো। কিন্তু আমার ময়নাটাকে বাঁচান মোড়ল মশাই, ও যে বড্ড ছোট। মোড়ল বাবু, আপনার পায়ে পড়ি, আমার কোল খালি করে দেবেন না। মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না গো। দূর হ পাপিষ্ট, কাল আমার সামনে দাঁড়িয়ে তুই সৃষ্টিকর্তার নিয়মের বিরুদ্ধে কথা বলেছিলি, আমার মুখের ওপর হকের টাকার গরম দেখিয়েছিলি। তোর এই অপয়া মেয়েটাকে যদি আজ আমি নৌকায় তুলি, তবে নদীমাতা ক্ষিপ্ত হয়ে আমার এই লাখ টাকার কাঠের নৌকো মাঝ নদীতে ডুবিয়ে দেবে। যা যা, নিজের পাপের ফল ভোগ করকে যা। মোড়ল মশাই, একটা বাচ্চার জীবন নিয়ে এমন কুসংস্কার খেলা খেলবেন না। ও তো কোনো পাপ করেনি, ও নিষ্পাপ। এই সনাতন, দেখছিস কি? সরাই আপদটাকে, নৌকা ছাড়। ওগো, মোড়ল মশাই, আমাকে নিয়ে যান, দোহাই লাগে আপনার। ওগো, এখন কি হবে? মালতী, কাঁদা বন্ধ করো। চোখের জল ফেললে এই জল আরও বাড়বে, কমবে না। মোড়লের ওই কাঠের নৌকা ছাড়া কি আমরা আর নদী পার হতে পারবো না? আমাদের চারপাশে তাকিয়ে দেখো কি ভেসে বেড়াচ্ছে। কি গো, চারিদিকে তো শুধু আমাদের ভেঙে যাওয়া ঘরের বাঁশ ভাসছে। ও দিয়ে কি হবে? বাঁশ, হ্যাঁ বাঁশ। এই বাঁশ কখনো জলে ডোবে না মালতী। লোহার নৌকা ডুবে যায়, পাথরের দালান ধসে যায়, কিন্তু প্রকৃতির এই সাধারণ বাঁশ বুক চিতিয়ে জলের ওপর ভেসে থাকে। আমরা এই বাঁশের ওপর ভরসা করেই ওপারে যাব। পাগল হয়েছিস মধু? তোর এই মেয়েটা এমনিতেই মরণ বাঁচন অবস্থা। এই ভরা নদীর যে স্রোত, একটা সাধারণ বাঁশের ভেলা বানালে তা মাঝ নদীতে খড়কুটোর মতো ভেঙে তছনছ হয়ে যাবে। স্রোতের তোর তুই চিনিস না। একটা একক বাঁশকে সহজেই ভাঙা যায় কেষ্টদা, কিন্তু অনেকগুলো বাঁশ যখন একটা সঠিক মাপে আর একটা জ্যামিতিক কাঠামোর মধ্যে বাঁধা হয়, তখন তা পাহাড়ের চেয়েও শক্ত হয়। আমি ছুতোর ছেলে, কাঠের জোর আর বাঁশের বাঁধন আমার চেয়ে ভালো কেউ চেনে না। তোমরা যারা মোড়লের লাথি খেয়ে এখানে মরার জন্য দাঁড়িয়ে আছো, তারা সবাই আমার সাথে এসো। আজ আমরা এই ভাসমান বাঁশ দিয়েই আমাদের ভাগ্য গড়ে দেখাবো। তুই যখন নিজের বাচ্চার জীবন বাজি রাখছিস মধু, তবে আমরাও তোর সাথে আছি। বল আমাদের কি করতে হবে? কেষ্টদা, পাটের দড়িগুলো ডবল ডবল করে গিট দাও। জলের তোড়ে যেন একটা বাঁশও গা ছাড়া না দেয়। নিমনীয়তা ধরে রাখতে হবে, শক্ত হলে চলবে না। আমাদের বাঁশের কেল্লা তৈরি কেষ্টদা। মালতী, ময়নাকে শক্ত করে ধরে বসো। এবার নদী মাতাই আমাদের পথ দেখাবে। লগি ঠেলো কেষ্টদা। জয় গুরু, জয় গুরু। মধু স্রোতের টান বড্ড বেশি রে। সামনেই তো জলের তলায় ডুবে থাকা সেই পাকা ব্রিজের ভাঙা পিলারগুলো রয়েছে।
একটু এদিক ওদিক হলেই কিন্তু রক্ষে নেই। ভয় পেও না কেষ্টদা, দাঁড় থামিও না, আমাদের চোখ রাখতে হবে ওই পিলারের দিকেই। বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। মধু, মধু, দেখ দেখ, মোড়লের নৌকা তো ভেঙে দুটুকরো হয়ে গেল। কাঠ বড্ড ভারী আর শক্ত, তাই ধাক্কা লাগতেই ফেটে জল ঢুকে হুড়মুড় করে ডুবে যাচ্ছে। মোড়লের অহংকার আজ নদীমাতে এক নিমেষে গিলে খেলো। মধু, ও মধু, আমাকে বাঁচা রে ভাই, তোর পায়ে পড়ি, আমায় তোর ভেলায় তুলে নে। আমার এই বাক্সে সব টাকা সোনা সব আছে, তুই 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 যা চাবি তোরে সব দিয়ে দেবো, আমারে মরতে দিস না। মধু, একদম ঘাড় ঘুরাবে না। এই পাপিষ্ট আমাদের আর তোমার মরো মরো মেয়েটাকে ঘাটে মরার জন্য ফেলে রেখে এসেছিল। প্রকৃতির বিচার দেখেছে, ওরে নিজের পাপের জলেই ডুবতে দাও। লোকে টানো, ওপারে চলো। না কেষ্টদা, ও মানুষের সাথে শত্রুতা করেছে, কিন্তু প্রকৃতি আজ আমাদের কি শেখালো? এই যে শক্ত কাঠের বাঁশ অহংকার করে ভাঙলো, আর আমাদের নমনীয় বাঁশ নুয়ে পড়েও আমাদের জীবন বাঁচালো। প্রকৃতি আমাদের নমনীয় হতে শিখিয়েছে, নিষ্ঠুর হতে নয়। প্রতিশোধ নেওয়া কাপুরুষের কাজ কেষ্টদা, মানুষের জীবন বাঁচানোই আমাদের ধর্ম। ঘর থেকে লম্বা বাঁশের লগিটা বাইরে দ্রুত বাড়িয়ে দাও। মধু, তুই মানুষ নোস রে, তুই দেবতা। আমার পাপের ধন নদী নিয়ে নিল, আর তুই পরম শত্রুকেও আশ্রয় দিলি। মরণ মশাই, দেবতা কেউ নয়, বাঁচালো এই সাধারণ বাঁশ আর মানুষের একতা। এবার চুপটি করে ভেতরে বসুন, আমাদের ওপারে পৌঁছাতে হবে। আমার ময়নার সময় কিন্তু ফুরিয়ে আসছে। একদম সঠিক সময়ে নিয়ে এসেছে মধু। আর আধ ঘন্টা দেরি হলে কালান্তক নিউমোনিয়া থেকে মেয়েটাকে ফেরানো শক্ত হতো। কিন্তু ওই প্রলয়ঙ্করী বন্যায় নদী পার হলে কি করে? হ্যাঁ, কাল রাতেই তো ওপারে পাকা পুলটা ভেঙে তলিয়ে গেছে। ওই যে বাইরে তাকিয়ে দেখুন ডাক্তারবাবু, ওটার ওপর ভরসা করেই তো চলে এসেছি। পাকা পোল ভেঙেছে তো কি হয়েছে, আমাদের ঘরের সাধারণ বাঁশ আজ আমাদের পথ দেখিয়েছে। বাবা বাবা বাবা, এ তো সাধারণ ভেলা নয়, আজ তো একটা ভাসমান কেল্লা। একেই বলে মানুষের বুদ্ধি আর বেঁচে থাকার অদম্য জেদ। মধু, আজ শুধু তুই আমার এই বুড়ো জানটা বাঁচাসনি রে ভাই, কাল মাঝ নদীতে আমার এই অন্ধ চোখ দুটো খুলে দিয়েছিস। অহংকারের পাকা দালান আর লাখ টাকার কাঠের নৌকো আজ বানের জলে খড়কুটো হয়ে গেল, আর তোদের এই তুচ্ছ বাঁশের নমনীয়তায় আজ আমাদের সবাইকে নতুন জীবন দিল। মোড়ল মশাই, প্রকৃতি আমাদের সবাইকে সমান চোখে দেখে। সে কাউকে চড়ায়, কাউকে ডোবায়। যে নুয়ে পড়তে জানে, প্রকৃতি তাকে টিকিয়ে রাখে। আমি গ্রামে ফিরে আমার সব জমি আর চালের গোলা তোদের নামে লিখে দেব মধু। তুই তো কারিগর মানুষ, তোর এই বাঁশের কেরামতি দিয়ে আমাদের পুরো পূর্ব পাড়াকে তুই একটা ভাসমান গ্রাম বানিয়ে তোল, যাতে আগামী দিনে কোনো বন্যার কোনো মায়ের কোল খালি করতে না পারে। মানুষ বদলালে যে গ্রামের ভাগ্য বদলে যায় মোড়ল মশাই। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। মোড়ল দাদু, তোমার তো মস্ত বড় ঘরটা নদী কেড়ে নিয়েছে, তোমার এখন থাকার জায়গা নেই তো। নাও, আমার এই পুতুলের ঘরটা তুমি নাও। এটার ছাদ অনেক শক্ত, এখানে কোনো জল পড়বে না। আজকের প্রশ্ন, গল্পের শেষে গ্রামের সবার তৈরি ঘরটি কি দিয়ে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।